বেশ কয়েক মাস আগে আমেদাবাদ প্লেন ক্র্যাশের সময় শিরোনামে উঠে আসে এয়ার ইন্ডিয়ার নাম। তার আগেই যেহেতু এয়ার ইন্ডিয়া টাটা গ্রুপের হাতে হস্তান্তরিত হয়ে গেছিল, সেজন্য এক প্রকার প্রায় সমস্ত দোষ ঘাড়ে চেপে বসে টাটা গ্রুপের ওপরই। যদিও টাটা গ্রুপ এয়ার ইন্ডিয়ার উন্নতির জন্য আগে থেকেই তারা যথেষ্ট চেষ্টা শুরু করেছিলেন এবং তার নাম দেওয়া হয়েছিল বিহান এআই। এর মধ্যে ছিল বিভিন্ন প্ল্যান, প্রয়োজনীয় ইনভেস্টমেন্ট এবং নতুন নতুন স্ট্র্যাটেজি, যেমন ধরুন ফ্লাইট অ্যান্ড প্রোডাক্ট মডার্নাইজেশন। এর মধ্যে প্রথমেই আপনার সামনে আমি তুলে ধরতে চাইছি বর্তমানে এয়ার ইন্ডিয়া এভিয়েশনের ইতিহাসে সবচেয়ে বড় এরোপ্লেন কিনতে যাচ্ছে, যাতে 570টি নতুন এয়ারক্রাফট থাকছে এয়ারবাস এবং বোয়িংয়ের। দূরপাল্লার যাতায়াতের জন্য এয়ারবাসের A350-900 মডেল যেমন থাকছে 20টি, তেমনি 20টি A350-1000 মডেলের প্লেন থাকছে। সেই সঙ্গে 140টি A320 নিউ মডেলের প্লেনও থাকছে, আর 70টি A31 নিউ মডেলের দূরপাল্লার এয়ারবাস থাকছে। অপরদিকে বোয়িংয়ের 20টি B787 ড্রিমলাইনার, 10টি B777X মডেলের প্লেন থাকছে, আর বাকি 190টি বোয়িং B7378 এয়ারক্রাফট কেনা হচ্ছে ভারতের অভ্যন্তরীণ বিমান পরিষেবা দেওয়ার জন্য। সেই সঙ্গে এই এয়ারলাইন্স প্রায় $400 মিলিয়ন ইনভেস্ট করছে তাদের পুরনো ওয়াইড বডি এয়ারক্রাফটের জন্য। এর মধ্যে যেমন থাকছে নতুন সিট, তেমনি সেই সঙ্গে থাকছে ইন ফ্লাইট এন্টারটেনমেন্ট সিস্টেম এবং উন্নত ইন্টেরিয়ারের ব্যবস্থাও থাকছে। আশা করা যাচ্ছে এই প্রোগ্রাম 2027 সালের মধ্যেই শেষ হয়ে যাবে। 2022 সালের সেপ্টেম্বরে পুনরায় টাটা গোষ্ঠী যখন এয়ার ইন্ডিয়ার মালিকানা হাতে পায়, তখন থেকেই তারা কিন্তু নতুন লোগো এবং ডিজাইনের দিকে নজর দেয়, যার ফলে বোঝাই যাচ্ছে তাদের ব্র্যান্ডিংয়ের জন্য তারা যথেষ্ট খরচ করছে। এর পরের পয়েন্ট হিসাবে আপনার সামনে আমি তুলে ধরতে চাই নেটওয়ার্ক এক্সপ্যানশন এবং হাব স্ট্র্যাটেজি। এয়ার ইন্ডিয়া বর্তমানে ইউরোপ, নর্থ আমেরিকা এবং কানাডার বহুল অংশে পা রাখার চেষ্টা করছে। সেই সঙ্গে মেজর হাব ডেভেলপমেন্টের জন্য, অর্থাৎ উন্নয়নশীল মেজর হাব যেমন দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুর মতো জায়গা থেকে তারা যাতে দক্ষিণ পূর্ব এশিয়ায় যোগাযোগটা বহুলাংশে বাড়াতে পারে সেই পরিকল্পনায় রয়েছে। এছাড়া নতুন রুট তারা তো অ্যাডিশন করবেই, কারণ এই 1 অক্টোবর দিল্লি থেকে ফিলিপিন্সের ম্যানিলায় প্রথম ননস্টপ সার্ভিস তারা এয়ার ইন্ডিয়াই চালু করে। এই পর্যায়ে আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলতেই হচ্ছে, সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক ইন্টিগ্রেশন। এখানে প্রথমেই আপনার সামনে তুলে ধরব ভিস্তারার সংযুক্তি। এয়ার ইন্ডিয়া যখন ভারত সরকারের হাতে ছিল, অর্থাৎ 5ই নভেম্বর 2013 সালের সময় টাটা গোষ্ঠী ভিস্তারা নামে একটি এয়ারলাইন্স চালু করেছিল, যেটি সিঙ্গাপুর এয়ারলাইন্সের সঙ্গে কোলাবোরেট ছিল। পুনরায় যখন এয়ার ইন্ডিয়া টাটা গ্রুপের মালিকানাধীন হয়, তখন সিঙ্গাপুর এয়ারলাইন্স তাদের শেয়ারটা কিন্তু ছেড়ে দেয় টাটা গোষ্ঠীর হাতে, অর্থাৎ ভিস্তারা বন্ধ হয়ে গিয়ে এয়ার ইন্ডিয়ার সঙ্গেই যুক্ত হয়ে যায়। এতে এয়ার ইন্ডিয়া কিন্তু লোক বলে বলিয়ান হয়ে ওঠে। সেই সঙ্গে এয়ার এশিয়া ইন্ডিয়ার সংযুক্তি, সেই সঙ্গে এয়ার এশিয়া ইন্ডিয়াকে কিনে নেয় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। এর ফলে লো রেঞ্জের যে ফ্লাইটগুলো ছিল সেগুলোও কিন্তু স্বল্প পরিসরে শুরু হলেও
তাদেরও বাণিজ্য বাড়তে থাকে, অর্থাৎ তারাও কলেবরে বাড়তে থাকে। এই সব সংযুক্তির ফলে দুটো আলাদা অথচ সবলে বলীয়ান দুটো এয়ারলাইন্সের সৃষ্টি হয়, যেখানে এয়ার ইন্ডিয়া যেমন থাকছে তেমনি লো রেঞ্জের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসও থাকছে, যার ফলে আন্তর্জাতিক এবং আন্তঃরাজ্যের বিমান পরিষেবার যথেষ্ট উন্নতি হচ্ছে। টাটা গোষ্ঠী এয়ার ইন্ডিয়ার এইটুকুনি যে উন্নতি করেছে তাই কিন্তু নয়, তারা ট্রেনিং সেন্টার খোলার চেষ্টা করেছে। যেমন এয়ারবাসের সঙ্গে কোলাবোরেট করে তারা একটা পাইলট ট্রেনিং ফেসিলিটি তৈরি করেছে গুরুগ্রামে। এই ফেসিলিটিতে 10টি ফুল ফ্লাইট স্টিমুলেটর তৈরি করা হয়েছে এয়ারবাস A320 এবং A350 এয়ারক্রাফটের জন্য। অপরদিকে মহারাষ্ট্রের অমরাবতীতে একটা ফ্লাইং ট্রেনিং অর্গানাইজেশন করা হয়েছে FTO, সেটাও কিন্তু এয়ার ইন্ডিয়াই তৈরি করেছে। অন্যদিকে বেসিক মেনটেন্যান্স ট্রেনিং অর্গানাইজেশন BMTO ও 12 বে মেনটেন্যান্স ফেসিলিটিও তৈরি করেছে এই সংস্থা, যেখানে মেনটেন্যান্স ক্রুদের ট্রেনিং দেওয়া হবে। এছাড়া এই ট্রেনিং সেন্টারে যেমন নতুন 5000 পাইলট নিযুক্ত করা হবে, তেমনি অপরদিকে 50,000 এভিয়েশন প্রফেশনালদের ট্রেনিং এবং রিক্রুটমেন্ট করা হবে। এই হলো টাটা গ্রুপের এয়ার ইন্ডিয়া সম্বন্ধে ভবিষ্যৎ পরিকল্পনা। এবার চলুন দেখে নেওয়া যাক এয়ার ইন্ডিয়ার প্রথম সৃষ্টি কিভাবে হয়েছিল। স্বাধীনতার পূর্ববর্তী সময়ে প্রায় ধরুন 1932 সাল নাগাদ জিআরডি টাটার হাত ধরেই টাটা গ্রুপ এই এভিয়েশন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করে। তখন এর নাম দেওয়া হয়েছিল টাটা এয়ারলাইন্স। জিআরডি টাটা নিজে ডি হ্যাভিল্যান্ড পুসমাত প্লেনে করে করাচি থেকে বোম্বে এবং সেখান থেকে ম্যাড্রাস, বর্তমানে চেন্নাইয়ে প্রায় 6500টি মেল নিয়ে তিনি প্রথম আকাশে উড়েছিলেন। এটাই ছিল টাটা এয়ারলাইন্সের প্রথম আত্মপ্রকাশ। এরপর 1946 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন কমার্শিয়াল প্লেন সমস্ত বন্ধ হয়ে গেছিল, সেই সময় জিআরডি টাটা রয়্যাল এয়ারফোর্সকে সাহায্যার্থে টাটা এয়ারলাইন্সকে ব্যবহার করতে দেয়। সেই সময় থেকেই এই এয়ারলাইন্সটি পাবলিক কোম্পানি হিসাবে পরিচিত হয় এবং নামকরণ করা হয় এয়ার ইন্ডিয়া লিমিটেড হিসাবে। এরপর স্বাধীনতার পরবর্তী সময় অর্থাৎ 1948 সালে এই এয়ারলাইন্স প্রথম আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করে, যার নাম দেওয়া হয় এয়ার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল লিমিটেড। এই সময়ই দূরপাল্লার বিমান পরিষেবা হিসাবে মালাবার প্রিন্সেস নাম দেওয়া হয়, যেটা প্রথম বম্বে থেকে কায়রো এবং সেখান থেকে সুইজারল্যান্ডের জেনেভা হয়ে লন্ডন পৌঁছেছিল। এবং এই সময় থেকেই এয়ার ইন্ডিয়ার মহারাজা সিম্বল প্রথম ব্যবহার শুরু হয়ে যায়। 1953 সালে এয়ার কর্পোরেশন অ্যাক্ট অনুযায়ী ভারত সরকার সেই সময়কার প্রচলিত সমস্ত এয়ারলাইন্সগুলোকে অ্যাকোয়ার করার চেষ্টা করে এবং যে সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন জিআরডি টাটা। সেই সময় যদিও জিআরডি টাটার সঙ্গে জওহরলাল নেহরুর খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, তা সত্ত্বেও কিন্তু জিআরডি টাটার এই সিদ্ধান্তের বিরোধিতাটার কোনো রকম কর্ণপাত করেননি জওহরলাল নেহরু। তা সত্ত্বেও ইন্দিরা গান্ধীর সময় পর্যন্ত জিআরডি টাটা এয়ারলাইন্সের চেয়ারম্যান পদে নিযুক্ত ছিলেন, যার ফলে তিনি নিজের ইচ্ছা মতো এয়ার ইন্ডিয়াকে গড়ে তুলতে পেরেছিলেন। সেই সময় এটি দুটি ভাগে কাজ করত। একটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারলাইন্স কর্পোরেশন, যেটা ডোমেস্টিক সার্ভিস দিত, আর অপরটি ছিল এয়ার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কর্পোরেশন, যেটা আন্তঃরাষ্ট্রীয় বিমান পরিষেবা দিত। এরপর 1960 সালে চলে আসি।
1960 সালে এই এয়ার ইন্ডিয়াই ছিল প্রথম এশিয়ান এয়ারলাইন্স যারা জেট এয়ারলাইন্স চালু করেছিল, যে প্লেনের নাম ছিল বোয়িং 707। এর 2 বছর পর আন্তঃরাষ্ট্রীয় বিমান হিসাবে অফিসিয়ালি এই এয়ার ইন্ডিয়া নামকরণটি করা হয়ে থাকে। এরপর 1966 সালে এই বোয়িং 707 প্রথম ক্র্যাশ হয়। এই বিমানে 117 জন যাত্রী ছিলেন, 11 জন ক্রু মেম্বার এবং প্লেনটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন জো টি ডিসুজা। প্লেনটি বম্বে থেকে দিল্লি হয়ে লেবাননের বেরুট স্টপ ওভার হয়ে সুইজারল্যান্ডের জেনেভা যাওয়ার আগেই মন্ট ব্লাঙ্ক পর্বতমালায় আছড়ে পড়ে, যার ফলে এখানকার যতজন যাত্রী ছিলেন তার মধ্যে একজন ছিলেন বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাবা। এই দুর্ঘটনার ফলেই ভারতীয় নিউক্লিয়ার গবেষণা অনেক পিছিয়ে যায়। এরপর 1971 সালে এই সংস্থা প্রথম বোয়িং 747-200B মডেল নিয়ে আসে, যাকে কুইন অফ দ্য স্কাইও বলা যায়। এবং সেই সঙ্গে এই সময়েই প্যালেস ইন দ্য স্কাই থিম নিয়ে আসা হয় ব্র্যান্ডিংয়ের জন্য, যার ফলে মহারাজা সিম্বলটা উপযুক্ত হয়ে ওঠে। 1977 সালে এমার্জেন্সি পিরিয়ড পার হওয়ার পর প্রধানমন্ত্রী হন মোরারজি দেশাই। তিনি চেয়ারে এসে মিস্টার টাটাকে রিজাইন করতে বলেন। জিআরডি টাটার রিজাইনের পরেই কিন্তু এয়ার ইন্ডিয়ার সোনালি সময় যেমন সমাপ্ত হয়, তেমনি এই এয়ারলাইন্সকে বিভিন্নভাবে পর্যুদস্ত হতে হয়। এরপর 2004 সালে এয়ার ইন্ডিয়া একটা সাবসিডিয়ারি সার্ভিস চালু করে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস নামে, যেটা এখনও লো কস্ট সার্ভিস দিয়ে চলেছে। তা সত্ত্বেও এয়ার ইন্ডিয়ার মাথায় কিন্তু ঋণের বোঝা কমেনি। টাটা গ্রুপের হাতে যখন এয়ার ইন্ডিয়া আসে তখন বাজারে তাদের ঋণের সংখ্যা ছিল প্রায় 62,000 কোটি টাকা মতো, এবং সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 2022 সালের সেপ্টেম্বর মাসে অবশেষে 69 বছর পর টাটা গ্রুপ পুনরায় এয়ার ইন্ডিয়াকে কিনে নেয় 18,000 কোটি টাকার বিনিময়ে। এবং সেই সঙ্গে টাটা গ্রুপের সামনে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আসে, যে সমস্ত চ্যালেঞ্জের কথা আপনাদেরকে আগেই আমি বর্ণনা করেছি। তো আজকের পর্ব আমি এখানেই শেষ করছি। নভেল অফ ইভলিউশন চ্যানেলের তরফ থেকে আমি অর্পিতা আপনাদের সঙ্গে এতক্ষণ আড্ডায় ছিলাম। পরবর্তী আবারও একটা নতুন এপিসোডে আবার আপনাদের সঙ্গে গল্প আড্ডায় জমে উঠবে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।